আসসালামু আলাইকুম। সাব্বির সলভ একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো ভাই, আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অর্থাৎ সেট ও ফাংশনের 2.1 এর গুরুত্বপূর্ণ কিছু টপিক। তো ভাই, আজকে আমি তোমাদের মাঝে পর্ব 4 নিয়ে আলোচনা করব। তো এর পূর্বে আমি পর্ব 1, 2, 3 দিয়েছি। তো তোমরা যদি না দেখে থাকো, অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে পর্ব তোমরা 1, 2, 3 দেখে নেবে। তো ভাই, আজকে আমি পর্ব 4-এ আলোচনা করব। দেখো, শক্তি সেট, উদাহরণ 10, কাজ, ক্রম জোড়, উদাহরণ 11, কার্তেশীয় গুণজ, উদাহরণ 12, কাজ ক খ, উদাহরণ 13 ও 14। তো ভাইয়া, শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখো ভাইয়া, প্রথমে আছে কি শক্তি সেট। তো শক্তি সেটে দেখো লিখছি কি এ ইজ ইকুয়াল টু এম এন একটি সেট, মানে এ সেটের উপাদান সংখ্যা আছে কি এম এবং এন একটি সেট। এ সেটের উপসেট সমূহ হলো এম এন এম এন, আর এটা কি ফাঁকা সেট। এটা হলো কি এ সেটের উপসেট সমূহ। এখন ভাইয়া দেখো, এখানে উপসেট সমূহের সেট এম এন এম এন এবং ফাঁকা সেটকে এ সেটের শক্তি সেট বলে। মানে ভাইয়া, এখানে মূল উপাদান রয়েছে তোমাদের দুইটা এম এবং এন। যখন এটাকে আমরা এম এন, তারপর আবার ভিন্ন ভিন্ন এম এন আর ফাঁকা সেট সর্বশেষে দিয়ে যদি যুক্ত করি, তাইলে ভাইয়া সেটা আছে কিতে শক্তি সেটে। তো ভাইয়া তারপর দেখো, এ সেটের শক্তি সেটকে পি অফ এ ধারা প্রকাশ করা হয়। মানে এই যে এ সেটের শক্তি সেটকে পাওয়ার অফ এ ধারা প্রকাশ করা হয়। তাহলে ভাইয়া এটা আমরা লিখতে পারি কিভাবে? এটা আমরা লিখতে পারি পাওয়ার অফ এ। যখন আমরা পাওয়ার অফ এ অথবা পাওয়ার অফ বি অথবা পাওয়ার অফ সি এগুলো থাকবে, তখন আমরা বুঝবো কি এটা থেকে আমাদের কি শক্তি সেটটা নির্ণয় করতে বলবে। তাইলে আমরা এরকম যদি থাকে পাওয়ার অফ এ, পাওয়ার অফ বি, পাওয়ার অফ সি, তাহলে আমরা কি করব? শক্তি সেটটা নির্ণয় করব। তাহলে ভাইয়া দেখো, এখানে আছে কি এ সেটের শক্তি সেটকে পাওয়ার অফ এ দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং কোন সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলে। মানে কোন সেটের সকল উপাদান নিয়ে গঠিত যেই সেটটা হবে, ওই সেটটাকে কি বলে ভাইয়া? শক্তি সেট বলে। তাহলে দেখো, এখানে শক্তি সেটের উপাদান সংখ্যা দেখো 2 পাওয়ার এন সূত্রটি মেনে চলে। এখান থেকে দুইটা জিনিস শিখবা। একটা হচ্ছে কি পাওয়ার অফ এ মানে কি শক্তি সেট, আর একটা হচ্ছে কি এই যে শক্তি সেটটা কোন সূত্রটি মেনে চলে? 2 পাওয়ার এন সূত্রটি মেনে চলে। এখন এখানে এন এর মান বিভিন্ন হবে, আর নিচে আমাদের কি 2 সূত্রটি মেনে চলে। তো হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখান থেকে আমরা যখন গণিত করাবো, তখন আরো ক্লিয়ারলি তোমরা শক্তি সেটটা বুঝতে পারবে। তো এখান থেকে শুধু জেনে নেবা কি, এখান থেকে জেনে নেবা শক্তি সেটকে কি ধারা প্রকাশ করা হয়? পাওয়ার অফ এ ধারা প্রকাশ করা হয়। শক্তি সেটটি কোন সূত্র মেনে চলে? শক্তি সেটটি মেনে চলে তোমাদের 2 পাওয়ার এন সূত্রটি মেনে চলে। তো এখান থেকে এটা তোমরা শিখে নেবে। তাহলে ভাইয়া, আমাদের শক্তি সেট টপিকটি ক্লিয়ার হয়েছে। এখন আমরা পরবর্তী টপিক উদাহরণ 10-এ চলে যাই। তো ভাইয়া, এবার আমাদের পাঠ্য বইতে একটি উদাহরণ রয়েছে, উদাহরণ 10। তো উদাহরণ 10টা আমরা শিখি। দেখো, বলছে কি এ ইজ ইকুয়াল টু ফাঁকা সেট, বি ইজ ইকুয়াল টু এ, সি ইজ ইকুয়াল টু এ বি সেট তিনটির শক্তি সেটগুলোর উপাদান সংখ্যা কত? তো ভাই, এখানে তোমাদের শক্তি সেটগুলোর উপাদান সংখ্যা বের করতে বলছে। তাহলে আমরা জানি কি শক্তি সেট কি পাওয়ার অফ যেই, এখানে যেই সেটটা বের করতে বলবে ওই সেটটা। তাহলে পাওয়ার অফ এ, পাওয়ার অফ বি, পাওয়ার অফ সি, এটা হলো কি শক্তি সেটের উপাদান। এখন এটা হচ্ছে শক্তি সেট। তাহলে শক্তি সেটের উপাদান সংখ্যা বের করতে বলছে। তাহলে শক্তি সেটের উপাদান সংখ্যার সূত্র কি ভাইয়া? কোন সূত্র মেনে চলে? তাহলে আমি আগেই বলেছি তোমাদের 2 পাওয়ার এন সূত্রটি মেনে চলে। তো আমরা এই দুই ফর্মুলা দিয়ে এই গণিতগুলো করব। তো ভাইয়া দেখো, সমাধান আমি করি, তারপর তোমরা ক্লিয়ারলি বুঝো। সমাধান দেখো, এখানে তাইলে এখানে দেখো এর মান দেওয়া আছে কি ফাঁকা সেট। আর ভাইয়া, ফাঁকা সেট মানে কি? ফাঁকা সেট মানে শূন্য ভাইয়া, কোনো মান নেই। তাহলে ফাঁকা সেট এর মান দেওয়া আছে ফাঁকা সেট। তাহলে আমরা এটা যদি শক্তি সেটে রূপান্তর করি এর মানটা, তখন হয়ে যাবে কি পাওয়ার অফ এ। তাহলে পাওয়ার অফ এ, তাহলে আমরা জানি কি পাওয়ার অফ এ মানে ফাঁকা সেট। এই যে এর মানটা আছে কি ফাঁকা সেট, এর মানটা আছে ফাঁকা সেট। তাইলে ভাইয়া, এই ফাঁকা সেট হলো আমাদের এর মান। তাইলে ফাঁকা সেট মানে কি ভাইয়া? তাহলে ফাঁকা সেট মানে আমরা জানি কি শূন্য। ফাঁকা সেট মানে শূন্য। এখন এখান থেকে প্রথমে আমরা এভাবে
আমরা কি করব, শক্তি সেটটা প্রয়োগ করব, যে তোমাদের এখানে মান দেওয়া থাকবে ওই মানটা আমরা শক্তি সেটে নিব। তারপর ভাই একটা লাইন মুখস্থ করবে, ওই লাইনটা দিয়ে এই যে শক্তি সেটের যত গণিত আছে সব তোমরা একটা লাইন দিয়ে করতে পারবে। তাহলে লাইনটা আমি লিখি, প্রথমে লেখার পর দেখো, এ সেটের উপাদান সংখ্যা, এখানে দেখো এ সেটের উপাদান সংখ্যা আমরা পেয়েছি কি শূন্য, মানে ফাঁকা সেট মানে কি শূন্য, কোনো উপাদান নেই। তাহলে আমরা এখানে লিখব কি শূন্য, এ সেটের উপাদান সংখ্যা শূন্য এবং এর শক্তি সেটের উপাদান সংখ্যা। এখন দেখো এর শক্তি সেটের উপাদান সংখ্যা আমরা কোন সূত্র দিয়ে করেছি ভাইয়া, শক্তি সেটের উপাদান সংখ্যা আমরা নিয়েছি কোন সূত্র, 2 পাওয়ার n, এই ফর্মুলা দিয়ে আমরা করব। তাইলে ভাইয়া এখানে দেখো আমরা এই যে শূন্যটা পেয়েছি কই থেকে, এই যে এ সেটের কি সেট উপাদান সংখ্যা মানে শূন্য, এখানে এটা আমরা শূন্যটা হচ্ছে আমাদের n এর মান, আর এটা কি আমাদের এই যে প্রথম ফর্মুলা a। তারপর দেখো এর শক্তি সেটের উপাদান সংখ্যা, এখন আমরা মানটা বসাই 2, আর n এর জায়গায় আমরা এখানে বসাবো কি শূন্য। তাহলে দেখো এখানে 2 এর উপরে শূন্য মানে কি 1। তো আমাদের দেখো এখানে বলছে কি এই তিনটি সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা কত, তাইলে আমরা এ সেটের উপাদান সংখ্যা পেয়েছি কি 1। তাহলে সেম ভাবে আমরা বি সেটের উপাদান সংখ্যা ভাইয়া বের করি। তাহলে আবার দেখো বি সেটের আবার তাহলে পাওয়ার অফ বি, তাহলে পাওয়ার অফ ভির মান কত আমরা এখানে এ, তাহলে পাওয়ার অফ ভির মান পেয়েছি এ, আর এখানে আমরা ফাঁকা সেটটা দিয়ে দিব, কারণ ভাইয়া এই শক্তি সেটের ক্ষেত্রে ফাঁকা সেটটা বাধ্যতামূলক আমাদের দিতে হবে। তাহলে এ আর কি ফাঁকা সেট। এখন আমরা এই যে দেওয়ার পর এই লাইনটা আমরা পুনরায় এখানে প্রয়োগ করব। তাহলে এর এখানে এর জায়গায় আমরা কি লিখবো ভি, এই যে ভি, এই ভিটা লিখবো ভি, আমি ডট ডট দিয়ে দেই, তোমরা লিখে নেবে বি সেটের উপাদান সংখ্যা। তাহলে বি সেটের ভাই উপাদান সংখ্যা আছে কয়টা, এখানে উপাদান সংখ্যা আছে একটি, এই যে বি সেটের উপাদান সংখ্যা একটি, শুধু এ আছে। তাহলে আমরা ভি সেটের উপাদান সংখ্যা এখানে 1 দিব একটি, এর শক্তি সেটের উপাদান সংখ্যা, তাহলে উপাদান সংখ্যা ভাইয়া কোন ফর্মুলা বলবে, তাহলে টোয়াইস 2 পাওয়ার n। তাহলে আমরা এখানে 2 এর উপরে এই যে 1টা আমরা এই n এর মান 1 আমরা এটা বসাবো, তাইলে আমাদের এখান থেকে হয়ে যায় 2, 2 এর উপরে 1 মানে কি আমাদের 2, তাহলে এটা আমাদের বের করা হয়েছে। তারপর দেখো ভাইয়া আমরা আবার এই যে এখানে বলছে কি স্থির মান, স্থির মানটা আমরা বের করি। তাহলে আমরা লিখতে পারি পাওয়ার অফ সি, তাহলে পাওয়ার অফ সির মানটা কত ভাইয়া, পাওয়ার অফ সি মান আছে দেখো এ এবং ভি, তাহলে এখানে আমরা লিখবো এ ভি, তাহলে এ ভি। এখন এই এ ভির আমরা যখন শক্তি সেট নির্ণয় করবো তখন বলবো কি একের অধিক সংখ্যা থাকলে আরো সেট উপাদান সংখ্যায় যাবে। তাহলে এ ভি, এ কমা ভি কমা ফাঁকা সেট। তাহলে ভাইয়া এই কয়টা মান আমরা পেয়েছি কি সির জন্য, কারণ এখানে আমাদের উপাদান সংখ্যা 2টা রয়েছে, তাই আমরা এই মানগুলো, এটা আমি শক্তি সেটের ক্ষেত্রে তোমাদের শিখিয়েছি। তাহলে ভাইয়া দেখো এই লাইনটা লেখার পর এখন আমরা পুনরায় এই যে উপরের এই লাইনটা এখানে লিখবো। তাহলে সি সেটের উপাদান সংখ্যা, তাহলে সি সেটের ভাইয়া উপাদান সংখ্যা আছে কি, এখানে উপাদান সংখ্যা আছে কি 2টা উপাদান রয়েছে, তাহলে এখানে লিখবো কি 2, সি সেটের উপাদান সংখ্যা 2 এবং এর শক্তি সেটের উপাদান সংখ্যা। তাহলে শক্তি সেটের উপাদান সংখ্যা কত, আমরা কোন সূত্র নেব 2 পাওয়ার n, তাহলে 2 এর উপরে আমাদের এই যে n এর মানটা কত 2, আমরা 2টা বসাবো, তাহলে আমাদের এখানে হয়ে যাবে কত 4। এখন দেখো ভাইয়া আমাদের এর মান পেয়েছি কত 1, ভির মান পেয়েছি আমরা 2 এবং সির মান পেয়েছি 4, এই মানটা আমরা এখান থেকে পেয়েছি। এখন এখানে বলছি কি সেট তিনটি শক্তি সেটের উপাদান সংখ্যা কত, তাহলে কয়টি উপাদান রয়েছে, তাইলে দেখো এ সেটের উপাদান রয়েছে একটি, মানে এই যে ফাঁকা সেটের ভিতরে একটি উপাদান রয়েছে ফাঁকা সেটের, এটা আমরা কিতে পেয়েছি এ সেটের উপাদান সংখ্যা। আবার দেখো বি সেটের উপাদান সংখ্যা রয়েছে একটি, এই যে একটি উপাদান রয়েছে এখানে একটি, কিন্তু আমরা এখানে দেখো আমরা এখানে লিখেছি এ আবার লিখেছি ফাঁকা সেট, তাহলে এ ফাঁকা সেট মিললে আমাদের এখানে কয়টি সেটের উপাদান সংখ্যা 2টি, এই যে আমরা 2টি এখানে পেয়েছি। আবার দেখো সি সেটের ক্ষেত্রে আমরা কয়টি এখানে পেয়েছি 4টি, দেখো 1টি 2টি 3টি 4টি। তাইলে ভাইয়া এভাবে তোমরা এই শক্তি সেটের গণিত যদি আসে এভাবে তোমরা বের করবে। আশা করি বুঝতে পেরেছো, যদি তারপরে বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করবে,
আমি তোমাদের আরো ক্লিয়ার ভাবে শিখিয়ে দেবো। তো এবার আমাদের এখান থেকে উদাহরণ 10 এই টপিকটি ক্লিয়ার হয়েছে, তো আমরা পরবর্তী টপিকে চলে যাই। তো ভাই এবার আমরা করি পার্ট বইতে একটি কাজ রয়েছে। দেখো কাজটি হলো জি ইজ ইকুয়াল টু 1 2 3 হলে পি অফ জি নির্ণয় করো। দেখাও যে পি অফ জি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার 3। তো এটা আমাদের কি দেখাতে হবে 2 পাওয়ার 3, এবং আমাদের নির্ণয় করতে হবে কি এই যে শক্তি সেট। শক্তি সেট মানে আমি বলছি কি পাওয়ার পি মানে পির পরে ব্র্যাকেটে যদি কোনো মান দেওয়া থাকে তাহলে ওটা আমরা কি শক্তি সেট হিসাবে ধরবো। তাহলে ভাইয়া এটা আমরা সমাধান করি। দেখো দেওয়া আছে আর এটা আমাদের কি উদাহরণ 10-এর উদাহরণ 10-এর অনুরূপ। তাইলে ভাইয়া এটা আমাদের কি শক্তি সেটের গণিত, আর শক্তি সেটের গণিত আমি আগে করেছি, তাই তোমরা এখান থেকে আরো ভালোভাবে এটা শিখে নাও। দেখো দেওয়া আছে কি জির মান দেওয়া আছে জি ইজ ইকুয়াল টু 1 2 3, এটা আমাদের জি মান দেওয়া আছে। তাইলে আমরা শক্তি সেটের ক্ষেত্রে এই দেখো পাওয়ার অফ জি, তাহলে পাওয়ার অফ জি, তাহলে পাওয়ার অফ জি ইজ ইকুয়াল টু 1 2 3। তারপরে আমরা কি করব প্রথমে 3টা নিব, তারপর 2টা করে নিব, তারপর একটা করে নিব। আমরা উপাদান সমূহকে এভাবে লিখব। তাহলে প্রথমে 1 2 3, তারপর আবার লিখব কি 1 2 1 2, তারপরে 1 3 1 3, তারপরে 2 3 2 3, তারপরে লিখব সিঙ্গেল ভাবে 1 2 3, তারপর ফাঁকা সেট। এগুলো হলো আমাদের ভাইয়া শক্তি সেটের উপাদান সমূহ। তাহলে উপাদান সমূহ দেখো এখানে লেখার পরে আমরা কি করব একটা লাইন শিখিয়েছি যে এ সেটের উপাদান সংখ্যা, তারপরে একটা মান থাকবে এখানে যেই উপাদান সংখ্যাটা থাকবে যেই কয়টা ওই কয়টা লিখবো, তারপর এবং এর শক্তি সেটের উপাদান সংখ্যা 2 পাওয়ার n, এই লাইনটা আমরা এখানে লিখবো। তাহলে দেখো জি সেটের জি সেটের উপাদান সংখ্যা। দেখো জি সেটের উপাদান সংখ্যা কত ভাইয়া, এই জি সেটের উপাদান সংখ্যা রয়েছে এখানে 3টি, 1 2 3 তিনটি উপাদান রয়েছে। তাহলে আমরা লিখব 3 এবং এর শক্তি সেটের উপাদান সংখ্যা। তাহলে শক্তি সেটের উপাদান সংখ্যা কি ভাইয়া 2 পাওয়ার n। তাইলে এখন আমাদের এখানে এই যে a3 এটা হলো আমাদের কিসের মান n এর মান, এই 3টা আমাদের n এর মান। তাইলে আমরা এখানে যদি বসাই মানটা বসাই দেই 2 আর n এর জায়গায় 3 যদি দেই তাহলে 8। এখন দেখো এখানে 8 পেয়েছি আমরা। এখানে দেখো উপাদান সংখ্যার মোট কয়টি সেট রয়েছে, উপাদান রয়েছে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি। তাহলে ভাইয়া আমাদের 8টি উপাদান রয়েছে। তাইলে দেখো আমাদের বলছে কি দেখাও যে পাওয়ার অফ জি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার 3। তাইলে ভাইয়া 2 পাওয়ার 3 মানে কত 8, আমাদের এই যে রেজাল্টটা মিলেছে। তাইলে আমরা কি এটা প্রমাণ করেছি। তাহলে লিখতে পারো সরি। আশা করি বুঝতে পেরেছো। আর উদাহরণ 10 যদি বোঝো এবং শক্তি সেট যদি বোঝো তাহলে ভাই এটা বুঝতে অসুবিধা নেই। তারপর আমি করিয়ে দিয়েছি। এই টপিকটি আমাদের শেষ হয়েছে। এখান থেকে যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, আরো আমি ভালোভাবে তোমাদের বুঝিয়ে দিব। তো আমরা পরবর্তী টপিকে চলে যাই। তো ভাইয়া এবার আমাদের টপিক হলো ক্রমজোড়। এখন দেখো ক্রমজোড় থেকে এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথমে অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশকে ক্রমজোড় বলে। মানে ভাইয়া দুটা উপাদান থাকবে, যেমন প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদান, এই উপাদানগুলো সমন্বয় করে কোনটি প্রথমে থাকবে কোনটি দ্বিতীয়তে থাকবে এটা নির্ণয় করাকে কি বলে ভাইয়া ক্রমজোড় বলে। যদি কোনো ক্রমজোড়ের প্রথম উপাদান বা পদ x এবং দ্বিতীয় উপাদান বা পদ y হয় তবে ক্রমজোড়টিকে x y দিয়ে প্রকাশ করা হয়। মানে ভাইয়া প্রথম পদ যদি x হয় এবং দ্বিতীয় পদ যদি হয় y, তাহলে ভাই এই দুটার ক্রমজোড় হবে কি x, y আকারে কি করা যায় প্রকাশ করা হয়। ক্রমজোড় x y ও a v সমান, মানে এখানে একটা পদ রয়েছে প্রথম পদ দ্বিতীয় পদ, এই দুইটা পদকে যখন ক্রমজোড় আকারে লিখবো তখন এভাবে লিখতে পারি x, y সমান মাঝে সমান চিহ্ন দিয়ে a, b হবে। যদি x ইজ ইকুয়াল টু a হয়, এই x টা যদি ভাইয়া a হয়
এবং ওয়াইটা যদি বি হয় তাহলে ওয়াইটা ভি হয়, এটাই ভাই হচ্ছে ক্রমজোড়। মানে এখানে তোমরা প্রথম পদ, এই যে প্রথম উপাদানের প্রথম পদ এবং দ্বিতীয় উপাদানের প্রথম পদ সমন্বয় করা, যেমন এখানে সমানটা হবে কি এক্স সমান এ, আবার যেমন দ্বিতীয় পদ দ্বিতীয় অংশের দ্বিতীয় পদ ওয়াই সমান সমান ভি, তাহলে এটাই ভাইয়া কি ক্রমজোড়। মানে প্রথম অংশের প্রথম পদের সাথে দ্বিতীয় অংশের প্রথম পদ এবং প্রথম অংশের দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় অংশের কি পদ, দ্বিতীয় পদ সমন্বয় করাকে কি বলে ভাইয়া, ক্রমজোড়। তো এখান থেকে আমরা একটা উদাহরণ করব, তো উদাহরণ করলে এই ক্রমজোড় সম্পর্কে আরো বিস্তারিত ভালোভাবে বুঝতে পারবে ভাইয়া। তাহলে আমরা এখানে ক্রমজোড় টপিকটা শেষ, তো আমরা এখন উদাহরণে চলে যাই পরবর্তী টপিকে। তো ভাইয়া এবার আমরা দেখো উদাহরণ 11টা করি। উদাহরণ 11তে রয়েছে টুয়াইস এক্স প্লাস ওয়াই কমা 3 ইজ ইকুয়াল টু 6 কমা এক্স মাইনাস ওয়াই হলে এক্স ওয়াই নির্ণয় করো। এখন ভাইয়া এখানে এক্স ওয়াই নির্ণয় করতে বলছে। যদি ভাইয়া কোনো গণিতে বলে এক্স ওয়াই এক্স কমা ওয়াই অথবা এ কমা ভি নির্ণয় করো, তাইলে বুঝবা কি ভাইয়া এই গণিতটা আছে কি ক্রমজোড়ে গণিতটা রয়েছে। এখন এখানে সরাসরি যদি বলতেছেন ক্রমজোড় নির্ণয় করো, তখন তোমরা বেসিক্যালি বুঝতে পারতেছেন ক্রমজোড়টা বের করতে বলছে, কিন্তু এখানে সরাসরি ক্রমজোড়টা বলে নাই, বলছে কি এক্স কমা ওয়াই নির্ণয় করো। তাহলে এক্স কমা ওয়াই এভাবে যদি নির্ণয় করতে বলে, তাইলে বুঝবা এটা কি ক্রমজোড়ে নির্ণয় করতে বলছে। তো আমরা এই গণিতটা সমাধান করি। যে আছে একটা মান টুয়াইস এক্স প্লাস ওয়াই কমা 3 ইজ ইকুয়াল টু 6 কমা এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু এটা দেওয়া আছে। এখান থেকে বলেছে কি ভাইয়া, এই যে কমার আগে এই একটা অংশ রয়েছে, একটা অংশ রয়েছে, আবার এখানে দেখো ব্র্যাকেটের ভিতরে একটা অংশ রয়েছে, একটা অংশ রয়েছে। তাহলে ভাইয়া দেখো এখানে আমরা এটাকে যদি ধরি এ, তাহলে এটাকে ধরবো বি, আবার এটাকে ধরবো কি এ, এটাকে ধরবো ভি। তাহলে দেখো প্রথম পদে আমরা দুইটা এ বি, অথবা বোঝার ক্ষেত্রে এখানে এ না ধরে, যেমন আমরা ক্রমজোড়ের উদাহরণ বুঝেছি, তখন সেখান থেকে দেখো এটাকে এক্স ধরি, এটাকে ওয়াই ধরি। তাইলে ভাইয়া এখন এটা আমরা কি পেয়েছি, এক্স, এটা পেয়েছি ওয়াই, আবার এটা পেয়েছি এ, এটা পেয়েছি বি। তাই ক্রমজোড়টা মানে কি ভাইয়া, প্রথম অংশের প্রথম পদের সাথে দ্বিতীয় অংশের প্রথম পদ যাবে, আবার ভাইয়া প্রথম পদের দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় অংশের দ্বিতীয় পদে যাবে। তো ভাইয়া তাহলে আমরা এটা ক্রমজোড়ের সূত্র মতে লিখি, যে ক্রমজোড়ের শর্ত মতে তাহলে ক্রমজোড়ের শর্ত মতে এটা আমরা লিখতে পারি টুয়াইস এক্স প্লাস ওয়াই, ভাইয়া প্রথম পদের সাথে এখানে আমাদের যাবে প্রথমটা, তাহলে আমরা সমান দিয়ে লিখতে পারি কি 6, দ্বিতীয়টার সাথে আবার যাবে কি দ্বিতীয়টা। তাইলে ভাইয়া এটা আমরা সাজিয়ে লিখি, তাহলে এখানে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই, আমরা এটা এর পাশে লিখে দেই, ইজ ইকুয়াল টু এখানে কি 3। আমরা একটু সাজিয়ে লিখেছি সমাধান করার জন্য। তাহলে ভাইয়া এটাকে আমরা যোগ করি, তাহলে প্লাস প্লাস মাইনাস প্লাস। এখন ভাইয়া দেখো এখানে আমাদের এই যে মাইনাসে প্লাসে আমাদের কাটাকাটি যায়, তারপর এখানে দেখো আছে কি দুইটা এক্স আর নিচে আছে কি একটা এক্স, তাহলে আমরা যোগ করলে এখানে হয় 3x ইজ ইকুয়াল টু এখানে 6 আর 3 যদি আমরা যোগ করি হয় কি 9। তাহলে বা লিখতে পারি থ্রাইস x ইজ ইকুয়াল টু 9, এটা লেখা যায়। তাহলে আমরা x এর মান এখান থেকে বের করব, x ইজ ইকুয়াল টু 9/3। তাহলে অতএব x ইজ ইকুয়াল টু আমাদের রেজাল্ট হয় 3 এখানে। তাহলে x এর মান আমরা 3টা পেয়েছি, কিন্তু ভাই এখন y এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে y এর মান বের করার জন্য আমরা এখানে লিখতে পারি যে সমীকরণ একে এক্স এর মান বসিয়ে, তাহলে সমীকরণ একে আমরা এক্স এর মানটা বসাবো। এখান থেকে তোমরা ধরে নেবে এটা 1 নং সমীকরণ, এটা কি 2 নং সমীকরণ। তাহলে ভাইয়া সমীকরণ একটা কই, সমীকরণ এক হলো এই টুয়াইস এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কি 6। তাহলে আমরা এখানে লিখি টুয়াইস এক্স প্লাস ওয়াই ইকুয়াল 6, বা 2 ইনটু, এখন এক্স এর মান আমরা এখানে পেয়েছি কত ভাইয়া, এক্স এর মান আমরা এখানে পেয়েছি 3, এই 3টা আমরা এই জায়গায় এক্স এর জায়গায় বসাবো, 3 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 6। তো ভাইয়া পরের লাইন করি, তাইলে 3 দুগুণে 6 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 6, বা এই ওয়াইটা আমরা এই পাশে নিয়ে আসি, ওয়াই ইজ ইকুয়াল টু আমরা 6টা ওই পাশে নিয়ে যাব, তাহলে 6 মাইনাস 6, কারণ প্লাস আছে, যদি আমরা তোমার ইকুয়ালের ওই পাশে নিয়ে যাই তাহলে সাইনটা পরিবর্তন হয়ে যাবে, মাইনাস হয়ে গেছে। এখন দেখো অতএব ওয়াই ইজ ইকুয়াল টু কত, আমাদের 6 থেকে 6 0 0। তাহলে অতএব আমরা এক্স এর মান পেয়েছি কত ভাইয়া 3, আর ওয়াই এর মান পেয়েছি কত, ওয়াই ইজ ইকুয়াল টু পেয়েছি 0। তাহলে আমরা এখানে এক্স ওয়াই অতএব লিখতে পারি এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু কত 3
0। এটা আমাদের অ্যান্সার। তো ভাইয়া কুরঞ্জরের এই গণিতটি উদাহরণটি অনেক গুরুত্বপূর্ণ। তোমরা ক্লিয়ারলি বুঝতে যদি না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আরো আমি ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিব। তোমরা এই গণিতটা খুব ভালোভাবে করবে। তো আমাদের এখান থেকে উদাহরণ 11 ক্লিয়ার হয়েছে। তো আমরা পরবর্তী টপিকে চলে যাই। তো ভাইয়া এবারে আমাদের টপিক হলো কার্তেশীয় গুণজ। তো ভাইয়া কার্তেশীয় গুণজটা আমরা ক্রমজোড়ের সাথে কিছুটা সম্পর্ক বলতে পারি। যেমন দেখো, যদি এ ও ভি যে কোনো দুটি সেট হয় তবে এ এর উপাদানগুলোকে প্রথম পদ, মানে এর উপাদানগুলোর প্রথম যে পদগুলো আছে বি এর উপাদানগুলোর দ্বিতীয় পদ বিবেচনা করে গঠিত সকল ক্রমজোড়ের সেটকে কার্তেশীয় গুণজ বলা হয়। তাহলে ভাইয়া আমরা ক্রমজোড়ের ক্ষেত্রে শিখছি কি, এর প্রথম উপাদানের সাথে বি এর প্রথম উপাদান সমান, আবার এর দ্বিতীয় উপাদানের সাথে ভি এর দ্বিতীয় উপাদান সমান। আর কিন্তু ভাইয়া এখানে তোমরা কার্তেশীয় গুণজের ক্ষেত্রে শিখবা কি, এর প্রথম উপাদানের সাথে ভি এর সবগুলো উপাদান গুণ, আবার এর দ্বিতীয় উপাদানের সাথে ভি এর সবগুলো উপাদান কি হবে, গুণ হবে। এভাবে শিখবা ভাইয়া। দেখো, কার্তেশীয় সেটকে ক্রস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কার্তেশীয় গুণজকে কিভাবে চিহ্ন করব, ক্রস চিহ্ন দ্বারা চিহ্নিত করব। যেমন দেখো, এখানে আমরা দুইটা সেট নেই, যেমন a ইজ ইকুয়াল টু নেই 1 2, আবার v ইজ ইকুয়াল টু যদি নেই 4 5। তাহলে ভাইয়া দুইটা সেট নিয়েছি। এখন কার্তেশীয় গুণজের ক্ষেত্রে এই যে প্রথম উপাদানটার সাথে, প্রথম সেটের উপাদানের সাথে প্রথমে দ্বিতীয় সেটের প্রথমটার সাথে কি হবে, গুণজ, ক্রস ক্রস চিহ্ন হবে। আবার প্রথমটার সাথে দ্বিতীয়টার গুণজ চিহ্ন হবে। আবার ভাইয়া এটা দেওয়ার পর আবার প্রথম উপাদান দ্বিতীয়টার সাথে প্রথমটার কি, গুণজ, আবার দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টার কি হবে ভাইয়া, ক্রস, মানে ক্রস চিহ্ন দ্বারা বদ্ধ থাকবে। এখন দেখো, এটা আমরা যদি করি তাহলে এখানে রেজাল্টটা আসে, দেখো রেজাল্টটা আসে 1 এর সাথে প্রথমে কি, প্রথম উপাদানের প্রথমের সাথে দ্বিতীয় উপাদানের প্রথমটার সাথে ক্রস করব 1, 4। তারপরে আবার প্রথমটার সাথে দ্বিতীয়টা, তাহলে 1, 5। তারপরে ভাই দ্বিতীয়টার সাথে আবার এখানে প্রথমটা, তাহলে 2, 4। আবার দেখো দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা 2, 5। তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিব। তো ভাই এভাবে আমরা কি কার্তেশীয় গুণজটা গুণ আকারে প্রকাশ করব। তাহলে ভাইয়া ক্রস চিহ্ন দ্বারা প্রকাশ করব। তাহলে আমরা এখানে দিয়ে দেব কি, a ক্রস ভি। তাহলে কি ক্রস চিহ্ন দ্বারা এই যে কার্তেশীয় গুণজটা আমরা প্রকাশ করব, এভাবে প্রকাশ করব। তো আমাদের এখান থেকে কার্তেশীয় গুণজটা শেষ হয়েছে। এখন আমরা উদাহরণ 12টা করলে এই কার্তেশীয় গুণজ আরো ভালোভাবে ক্লিয়ার ভাবে তোমরা শিখতে পারবে। তো ভাই এবার আমাদের একটি উদাহরণ দেওয়া আছে, দেখো পাঠ্যপুস্তকে উদাহরণ 12। উদাহরণ 12টা কি, দেখো p ইজ ইকুয়াল টু 1 2 3, q ইজ ইকুয়াল টু 3 4, r ইজ ইকুয়াল টু p সেট সেট q হলে p ক্রস r এবং r ক্রস q নির্ণয় করো। তাহলে ভাই এখানে দুইটা জিনিস নির্ণয় করতে হবে। একটা হয়েছে ভাইয়া, দেখো এখানে দেওয়া আছে কি p, মানে r এর মানটা প্রথমে আমাদের বের করতে হবে, কারণ এখানে r এর মানটা দেওয়া নাই। r এর মান হলো কি p সেট সেট q, এই p আর q টার কি করতে হবে, সেট সেট করে r এর মানটা বের করতে হবে। তারপর ভাইয়া দ্বিতীয় আছে ক্রস। আর ক্রসটা কি ভাইয়া, ক্রসটা মানে হলো কি কার্তেশীয় গুণজ। তাহলে আমরা কার্তেশীয় গুণজ উদাহরণ, দেখো এটা হচ্ছে কি কার্তেশীয় গুণজের উদাহরণ, কারণ আমি আগেই বলছি ক্রসকে কি ধারা প্রকাশ, কার্তেশীয় গুণজকে কি ধারা প্রকাশ করা হয়, ক্রস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ভাইয়া আমরা প্রথমে লিখি, দেওয়া আছে, তাহলে দেওয়া আছে এখানে p এর মানটা দেওয়া আছে কত, p ইজ ইকুয়াল টু 1 2 3, q ইজ ইকুয়াল টু 3 4। তারপর ভাইয়া r ইজ ইকুয়াল টু আছে কত, r ইজ ইকুয়াল টু দেওয়া আছে p সেট সেট q। তাহলে আমরা এখানে মানটা বের করে ফেলি। দেখো p এর মান আছে 1 2 3 এবং সেট সেট q এর মান আছে কত, 3 4। তাহলে ভাইয়া সেট সেট মানে কি, প্রথমটার সাথে দ্বিতীয়টা যেটা মিলবে, মানে একেবারে মিলে যাবে, সেটা আমাদের কি সেট সেট, মানে কমন, শুধু কমনটা যাবে। তাহলে ভাই এখানে 1 আছে 1 নাই, 2 আছে 2 নাই, 3 আছে 3 আছে। তাহলে আমাদের এখানে r এর মানটা আমরা পাই কত, শুধু 3। তাহলে দেখো এখন p এর মান বের করা হয়েছে, q এর মান বের করা হয়েছে এবং r এর মানটাও আমরা বের করেছি। তাহলে আমাদের এটা ক্লিয়ার। এখন দেখো এখান থেকে আবার বলছে কি, এই যে ভাইয়া p ক্রস r, এটা আবার নির্ণয় করতে বলছে। তাহলে ক্রস মানে কি, কার্তেশীয় গুণজ। তাহলে কার্তেশীয় গুণজটা এখান থেকে নির্ণয় করব। তাহলে আবার নির্ণয় করব কি ভাইয়া, p ক্রস r ইজ ইকুয়াল টু, তাহলে ভাইয়া p এর মানটা আমরা লিখি, p এর মান আছে 1 2 3, তাহলে ক্রস r এর মানটা কি ভাইয়া, r এর মান হলো 3। তাহলে ভাইয়া এখান থেকে আমরা মানটা লিখি। তাহলে আমরা ক্রস মানে কি ভাইয়া, প্রথম পদের প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় অংশের, মানে দ্বিতীয় যত সংখ্যা আছে ওইটা নিব,
আবার দ্বিতীয়টার সাথে দ্বিতীয় অংশের যে কয়টা সংখ্যা আছে ওই কয়টা নিব। আবার ভাইয়া তৃতীয়টার সাথে দ্বিতীয় অংশের যে কয়টা সংখ্যা আছে এই কয়টা সব নিব। আমরা কার্টেসীয় গুণজের ক্ষেত্রে এটা শিখেছি। তাহলে ভাইয়া এখান থেকে আমরা মানটা নেই, যেমন 1 এর সাথে যাবে কি 3, তাহলে 1 3। আবার ভাইয়া আর সংখ্যা নেই, আবার 2 এর সাথে যাবে কি 3 2 3। আবার ভাইয়া 3 এর সাথে যাবে কি 3 3 3। তাহলে ভাইয়া এটা হলো আমাদের কি, এটা হলো আমাদের পি ক্রস আর এর মান। এখন আমরা আবার করি, যেমন আর ক্রস কিউর মানটা বের করতে বলছে, তাহলে অতএব আর ক্রস কিউ নির্ণয় করি। তাহলে ভাইয়া আর এর মান এখানে কি ভাইয়া, আর এর মান আমরা পেয়েছি 3 ক্রস কিউর মান আমরা পেয়েছি কত 3 4। তাহলে ভাইয়া এই প্রথমটার সাথে দ্বিতীয় অংশের প্রথমটা, তারপর আবার প্রথমটার সাথে দ্বিতীয় অংশের দ্বিতীয়টা, তাহলে এভাবে করি। নিব কি 3 3, আবার ভাইয়া 3 4। তাহলে ভাইয়া এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে দেখো ভাইয়া এখান থেকে আমরা আর এর মান আর ইজ ইকুয়াল টু পি সেট কিউ নির্ণয় করেছি। তারপর কি এখানে আমরা নির্ণয় করেছি পি ক্রস আর, তারপর নির্ণয় করছি আর ক্রস কিউ। তো ভাই এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এর মধ্যে আমাদের উদাহরণ 12 ক্লিয়ার হয়েছে। তো আমরা পরবর্তী টপিকে চলে যাই। তো ভাই এবার আমাদের টপিক হলো পাঠ্য বইয়ের একটি কাজ। দেখো এখানে পাঠ্য বইতে কাজ ক এবং কাজ খ রয়েছে। তো একটা আমরা সমাধান করব। দেখো প্রথমে আমরা লিখেছি কাজ ক, x/2 প্লাস y/3 1 ইজ ইকুয়াল টু 1 x/3 প্লাস y হলে x y নির্ণয় করো। তাহলে ভাই এখানে x y নির্ণয় করতে বলছে, তাই আমরা জানি কি ভাইয়া একটা গণিতের ভিতরে যখন x y নির্ণয় করতে বলে তখন এই গণিতটা কি ক্রমজোরে আকারে করতে হবে। এবং ভাইয়া এখানে দেখো সমান রয়েছে, এখানে প্রথম পদের প্রথম অংশের মানে প্রথম পদ এবং দ্বিতীয় অংশের প্রথম পদের সাথে সমান রয়েছে। আবার দেখো প্রথম অংশের দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় অংশের দ্বিতীয় পদ সমান আছে। তাহলে ভাই এটা আমাদের কি ক্রমজোরে শর্ত মতে করবো। তাহলে ভাই আমরা গণিতটা করি। দেখো দেয়া আছে, তাহলে দেয়া আছে ভাইয়া x/2 প্লাস y/3 1 ইজ ইকুয়াল টু 1 x/3 প্লাস y/2। দেখো এটা আমাদের কি দেওয়া আছে। এখন এখান থেকে আমরা কি করব, ক্রমজোরের শর্ত মতে আমরা গণিতটা করব। তাহলে দেখো ক্রমজোরের শর্ত মতে আমরা কি করব, এই প্রথম উপাদানের প্রথম পদ এবং দ্বিতীয় উপাদানের প্রথম পদ আমরা কি করব, সমান করব। এবং প্রথম উপাদানের দ্বিতীয় পদ এবং দ্বিতীয় উপাদানের কি দ্বিতীয় পদ সমান করব। তাহলে ভাই আমরা প্রথম উপাদানের প্রথম পদটা আমরা নিয়ে আসি। তাহলে দেখো x/2 প্লাস y/3 সমান এই যে 1, এটা আমরা ক্রমজোরের শর্ত মতে লিখতে পারি। তাহলে ভাই এখান থেকে আমরা লসাগু করে আমরা সমীকরণ আকারে বের করব, সমীকরণ আকারে করব। তাহলে ভাই এখান থেকে আমরা লসাগু করতে পারি। দেখো এখানে 6, তারপরে 3x প্লাস টুয়াইস y ইজ ইকুয়াল টু 1, বা আমরা এই উপরের পদটা এপাশে নিয়ে আসি, 3x প্লাস টুয়াইস y আর গুণন করে এই যে 6টা আমরা এখানে নিয়ে আসি। তাইলে ভাইয়া এটা আমাদের কি 1 নং সমীকরণ। আবার প্রথম উপাদানের দ্বিতীয় পদ এবং দ্বিতীয় উপাদানের দ্বিতীয় পদ আমরা কি করব, সমান করব। তাহলে আমরা সাজিয়ে লিখি x/3 প্লাস y/2 ইজ ইকুয়াল টু কি 1। তো এখান থেকে আমরা লসাগু করি, বা 6 টুয়াইস x প্লাস থ্রাইস y ইজ ইকুয়াল টু 1, বা আমরা সেম এই উপরেরটার মতো করি টুয়াইস x প্লাস থ্রাইস y ইজ ইকুয়াল টু 6। তাহলে এটা ভাই আমাদের 2 নং সমীকরণ। তাহলে ভাইয়া এই 1 নং সমীকরণ পেয়েছি, আমরা 2 নং সমীকরণ পেয়েছি। এখন ভাইয়া কাটাকাটির সুবিধার্থে আমরা এই সমীকরণগুলো কাটাকাটির সুবিধার্থে আমরা গুণ করব। যেমন দেখো আমরা এখানে লিখতে পারি কি, এখানে আমরা লিখতে পারি 1 নং সমীকরণকে আমরা যদি 2 দিয়ে গুণ করি মাইনাস, আবার 2 নং সমীকরণকে যদি আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে ভাই আমাদের কাটাকাটি করতে সুবিধা হবে। তাহলে আমরা লিখতে পারি দেখো 1 নং সমীকরণ গুণ 2 মাইনাস 2 নং সমীকরণ গুণ 3। 1 নং সমীকরণকে আমরা 2 দিয়ে গুণ করব এবং 2 নং সমীকরণকে আমরা 3 দিয়ে গুণ করব, গুণ করে আমরা মাইনাস করে দিব। তাহলে আমাদের ভাইয়া একটা গণিতটা বের হয়ে যাবে। তাহলে আমাদের 1 নং সমীকরণ দেখো এখানে রয়েছে থ্রাইস x প্লাস টুয়াইস y ইজ ইকুয়াল টু 6। এখন এটাকে আমরা কি করব, গুণ দেব কত দিয়ে ভাইয়া, আমরা এই যে 2 দিয়ে গুণ করব, গুণ 2। তাহলে 2 দিয়ে গুণ করলে দেখো ভাইয়া এখানে আছে থ্রাইস x, তাহলে হবে কি ভাইয়া 6x। আবার দেখো 2 দিয়ে যদি এটার গুণ করি প্লাস 4y
ইজ ইকুয়াল টু, আবার 2 দিয়ে 6 এর গুণ করলে ভাইয়া 12। আর এটা আমাদের কি, এই যে প্রথম উপাদানটা 1 নং সমীকরণটা লিখেছি। তারপর দেখো আবার 2 নং সমীকরণকে আমরা 3 দিয়ে গুণ করব, এটাকে আমরা গুণ করব কত, 3 দিয়ে গুণ করব। তাহলে ভাইয়া এখন দেখো 3 তে গুণে 6, 6x প্লাস, এখন 3 3 9, 9y ইজ ইকুয়াল টু 3 6 18। এখন দেখো ভাইয়া এখানে বলছে কি 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করব আমাদের কাটাকাটির সুবিধার্থে, এবং 2 নং সমীকরণকে আমরা কি করব 3 দিয়ে গুণ করব, এবার মাঝে কি করব আবার বিয়োগ করব, এটাকে বিয়োগ করব। তাইলে ভাইয়া এখানে বিয়োগ, মাইনাস মাইনাস মাইনাস, তাইলে আমরা এখান থেকে বিয়োগটা করি। দেখো ভাইয়া তাইলে এখন দেখো এইখানে কাটাকাটি হয়, কাটাকাটি যায়, তারপর এখানে আমরা 4 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে আমাদের হয় কি মাইনাস 5y ইজ ইকুয়াল টু, এখানে থাকে 12 থেকে 18 বিয়োগ মানে কি মাইনাস 6। তাহলে ভাইয়া এখান থেকে আমরা উভয় পক্ষ থেকে যদি আমরা কি করি বিয়োগটা আমরা বাদ করে দেই, তাহলে আমাদের থাকে y ইজ ইকুয়াল টু 6/5। তো ভাইয়া এটা আমাদের কি y এর মানটা আমরা পেয়েছি। এখন ভাইয়া এখান থেকে y এর মান পাওয়ার পরে আমাদের কিন্তু এই y এর মানটা আমরা বের করেছি, কিন্তু এখন আমাদের x এর মানটা বের করতে হবে। তাহলে ভাই x এর মানটা আমরা বের করি, তাহলে এই y এর মান আমরা কি করব 1 নং সমীকরণে বসিয়ে আমরা x এর মানটা বের করব। তাহলে ভাইয়া এখানে লিখতে পারি y এর মান 1 নং সমীকরণে বসাই। তাহলে ভাইয়া y এর মান কি করব আমরা 1 নং সমীকরণে বসাবো। তাহলে ভাইয়া 1 নং সমীকরণ দেখো, 1 নং সমীকরণ আছে কত, এই যে 3x প্লাস টুয়াইস y ইজ ইকুয়াল টু 6। তাহলে এখানে আমরা খালি y এর জায়গায় আমরা এই যে মানটা পেয়েছি, এই মানটা আমরা কি করব ভাইয়া বসাই দেব। তাহলে পা 3x প্লাস 2 ইনটু y এর জায়গায় আমরা কি পেয়েছি 6/5 ইজ ইকুয়াল টু কত 6। আমরা ভাইয়া শুধু y এর জায়গায় আমরা মানটা কি করছি বসিয়ে দিয়েছি। তারপর দেখো বা 3x প্লাস এই উপরেরটা এটার সাথে উপরেরটা গুণ করি 12 আর নিচে 5 ইকুয়াল টু 6 বা 3x। এখন ভাইয়া এই মানটা আমরা কি করব ইজ ইকুয়াল টু ওই পাশে নিয়ে যাব, তাইলে সময় সময় এই 6 তাইলে প্লাস আছে হয়ে যাবে মাইনাস 12 5। তো ভাইয়া এখান থেকে আমরা লসাগু করে দেই, 3x ইজ ইকুয়াল টু, তাহলে নিচে থাকে 5 আর উপরে 30 মাইনাস 12। তাহলে ভাইয়া এখান থেকে লিখতে পারি পা 3x ইজ ইকুয়াল টু 5 18। তাহলে ভাইয়া এটা লেখার পরে আমরা সামনে লিখি, তাহলে ভাইয়া এই যে xটা আমরা এই পাশে রেখে পা x ইজ ইকুয়াল টু এই 3টা আমরা ওই পাশে নিয়ে যাব, তাহলে ভাগ আকারে দেখো আছে কি 18 5 ভাগ 3। তাহলে ভাইয়া পা x ইজ ইকুয়াল টু 18, আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে ভাইয়া ভাঙ্গিয়ে ভাঙ্গিয়ে করেছি। দেখো 5 এখানে আমরা ভাগটা গুণ করে দেই, তখন উপরে 1 যাবে নিচে 3। এখন দেখো এটা কাটাকাটি করি ভাইয়া, কাটাকাটি করলে এই যে 3 6 18। তাহলে ভাইয়া অতএব x ইজ ইকুয়াল টু, আমরা উপরে থাকে 6 আর নিচে থাকে 5। তাহলে ভাই x এর মানটা এটা। এখন দেখো আমরা y এর মান উপরে এখানে পেয়েছি, y এর মানটা এই যে 6/5 এবং x এর মানটাও পেয়েছি কি 6/5। তাহলে আমরা লিখতে পারি অতএব এখানে আমাদের যেহেতু x y এর মান চেয়েছে, তাই আমরা লিখতে পারি x, y ইজ ইকুয়াল টু 6/5, 6/5। এটাই আমাদের ভাইয়া অ্যান্সার। কাজ ক ক্লিয়ার হয়েছে। এখন ভাই আমরা পরবর্তী টপিকে চলে যাই। তো ভাই এবার আমাদের টপিক হলো কাজ খ। তো কাজ খতে দেখো দেওয়া আছে p ইজ ইকুয়াল টু 1 to 3, q ইজ ইকুয়াল টু 3 4 এবং r ইজ ইকুয়াল টু x, y হলে p সংযোগ সেট q ক্রস r এবং p সেট সেট q ক্রস q নির্ণয় করো। তাহলে ভাইয়া এখানে প্রথমে আমাদের কি p সংযোগ সেট কিউটা বের করতে হবে, তারপর যেই মানটা পাবো ওইটার সাথে এই যে ক্রস করতে হবে। কার্টেসীয় গুণজের ক্ষেত্রে আমি শিখিয়েছি ক্রসের গণিত কিভাবে করবে। তাহলে ভাইয়া তারপর এই মানটার সাথে এই যে আর এর মানটা আমরা কি করব কার্টেসীয় গুণজ মানে ক্রস গুণজ করব। তারপর ভাইয়া করার পরে আবার পি সেট সেট কিউটা বের করব। পি সেট সেট কিউর মানটা বের করার পর তার সাথে আবার দেখো ক্রস কিউ নির্ণয় করব। তাহলে ভাই আমরা করি, প্রথমে দেওয়া আছে p is equal to 1 2 3, q is equal to 3 4, r is equal to x y। এই মানটা ভাইয়া আমাদের দেওয়া আছে। এখন এখান থেকে প্রথমে আমরা ব্র্যাকেটের কাজ করব। তাহলে p
সংযোগ সেট কিউর মানটা আমরা বের করি, তাইলে অতএব পি সংযোগ সেট কিউ ইজ ইকুয়াল টু, আমরা মানটা বের করি, তাহলে পির মান আছে 1 2 3, সংযোগ সেট কিউর মানটা আছে ভাইয়া 3 4। তাহলে ভাইয়া সংযোগ সেট মানে কি ভাইয়া, কমন আনকমন সবগুলো সংখ্যা যাবে। তাহলে এটা থেকে আমরা নিতে পারি 1 2 3 4, এটা আমাদের পি সংযোগ সেট কিউর মান বের হয়েছে। এখন দেখো বলছে কি পি সংযোগ সেট কিউর সাথে আর এর মানটা আমরা ক্রস গুণন করব, কার্টেসীয় গুণন করব। তাহলে অতএব পি সংযোগ সেট কিউ গুণন আর ইজ ইকুয়াল টু, তাহলে পি সংযোগ সেট কিউর মানটা পেয়েছি কি 1 2 3 4, আমাদের ক্রস গুণন আর এর মানটা কি ভাইয়া, আর এর মান এখানে হচ্ছে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু, দেখো ক্রস গুণন আগের করিয়েছি, তোমরা মনে আছে কিনা জানি না। দেখো ক্রস গুণন কি, প্রথম উপাদানের প্রথম পদের সাথে দ্বিতীয় উপাদানের প্রথম পদ, তারপর দ্বিতীয় পদ, আবার দ্বিতীয় উপাদানের সাথে প্রথম পদ, দ্বিতীয় পদ, এভাবে যত সংখ্যা আসবে তত সংখ্যা আমরা নিব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি প্রথমে এই যে 1 এর সাথে আমরা x, তাহলে লিখতে পারি 1 x, তারপরে 1 এর সাথে আবার y 1 y, তারপরে আবার 2 এর সাথে x 2 x, আবার 2 এর সাথে y 2 y, আবার আমরা নিচে লিখি তো, আবার দেখো 3 এর সাথে x 3 x, আবার 3 এর সাথে y 3 y, আবার 4 এর সাথে x 4 এর সাথে x, আবার 4 এর সাথে y y। তাহলে ভাইয়া এটা আমাদের কি কার্টেসীয় গুণজের নিয়ম, গুণ করার ক্রস গুণন করার ক্ষেত্রে এটা নিয়ম। তাহলে ভাইয়া আমাদের এই মানটা, পুরো মানটা আমাদের কিন্তু বের করা হয়েছে। এখন আমরা আবার এই যে পি সেট সেট কিউ, তার সাথে মানটা বের করে আবার কি করব, কিউটা ক্রস গুণন করব। তাহলে আমরা সামনে লিখি, আবার দেখো প্রথমে আমরা এই যে ব্র্যাকেটের মানটা বের করব, পি সেট সেট কিউ। তাহলে ভাইয়া পির মান আছে কি 1 2 3 1 2 3, সেট সেট কিউর মানটা আছে ভাইয়া 3 4 3 4। এখন দেখো সেট সেট মানে কি, উভয় পক্ষ থেকে যেই মানটা কমন ভাইয়া ওই মানটা যাবে, প্রথম উপাদানের সাথে দ্বিতীয় উপাদান যেই মানটা কমন থাকবে ওই মানটাই শুধু যাবে। তাহলে ভাইয়া এখানে 1 আছে 1 নেই, 2 আছে 2 নাই, 3 আছে কিন্তু এখানেও 3 আছে, তাহলে ভাইয়া এখানে রেজাল্টটা আসবে আমাদের 3। তাহলে এটা আমাদের রেজাল্ট আসে। এখন ভাইয়া এই যে এই মানটার সাথে এই যে পি সেট সেট কিউর সাথে আমরা কি করব, কিউর মানটা আবার ক্রস গুণন করব। তাহলে ভাইয়া এটা আমরা করি পি সেট সেট কিউ ক্রস কিউ। তাহলে ভাইয়া পি সেট সেট কিউর মান পেয়েছি আমরা 3 ক্রস, আর কিউর মান এখানে রয়েছে কি ভাইয়া, কিউর মান আছে 3 এবং 4 3 4। এখন ভাইয়া কি করব, প্রথম উপাদানের প্রথমের সাথে দ্বিতীয় উপাদানের প্রথম, তারপর দ্বিতীয় উপাদানের দ্বিতীয়, এভাবে আমরা করি সেম এটার মতো। তাইলে এখানে হবে কি 3 এর সাথে 3, আবার 3 এর সাথে 4। তাহলে ভাইয়া দেখো এটাই আমাদের অ্যান্সার। তাহলে এখানে প্রথমে আমরা কি করব, পি সংযোগ সেট কিউর মানটা বের করব, তারপর যেই মানটা পাবো তার সাথে 8টা কি করব, ক্রস গুণন করব। এই আমাদের রেজাল্ট, এই যে ক্রস গুণন করার। তারপরে আবার দেখো পি সেট সেট কিউ মানটা বের করব, ব্র্যাকেটের মানটা বের করব, বের করে আবার কিউর মানটা কি করব, ক্রস গুণন করব। তাহলে ভাইয়া আজকের কাজ, এই দুইটি কাজ আমাদের কমপ্লিট হয়েছে। তাহলে আমরা পরবর্তী টপিকে চলে যাই। তো ভাইয়া এবার আমাদের টপিক হলো পাঠ্য বইয়ের উদাহরণ 13। ভাইয়া পাঠ্য বইয়ের উদাহরণ 13 আছে ব্যতিক্রম একটি গণিত। এই ভাইয়া একটা টাইপের গণিত শিখবেন, এই টাইপের যত গণিত আছে ভাইয়া শুধু মান বসিয়ে দিবেন, রেজাল্ট হয়ে যাবে। তো ভাইয়া একটা নিয়ম শিখেন, তো আমি ভিডিও শর্ট করার জন্য এখানে কিছুটা উত্তর লিখে রেখেছি, তো এই উত্তরটি তোমরা মুখস্থ করে ফেলবে। কারণ ভাইয়া শুধু মান যেখানে যেখানে আছে ওই জায়গায় পরিবর্তন করে এই টাইপের যত গণিত আছে তোমরা ক্লিয়ারলি করতে পারবে। তো দেখো ভাইয়া দেওয়া আছে উদাহরণ 13, যে সকল স্বাভাবিক সংখ্যা ধারা 311 এবং 419কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করো। তাহলে ভাইয়া যে সংখ্যা দিয়ে কত 311 এবং 419কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকবে, এদের সেট নির্ণয় করতে বলছে। তাহলে ভাই এই টাইপের গণিত থাকলে প্রথমে তোমরা লিখবা কি সমাধান, যে স্বাভাবিক সংখ্যা ধারা 313 শুধু যেখানে মান আছে ভাইয়া ওই মানের জায়গায় শুধু মানটা পরিবর্তন করে দিবে এবং বাকি বাংলা লেখাগুলো এক থাকবে, আর যদি বড় ছোট এর জায়গায় থাকে তাহলে ওই জায়গায় পরিবর্তন হবে। তাহলে লিখবা কি যে স্বাভাবিক সংখ্যা ধারা 311 এবং 419কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে
23 অবশিষ্ট থাকে সে সংখ্যা হবে 23 অপেক্ষায় বড়, এবং এই যে 23 অপেক্ষায় বড় হবে ভাগ করলে এই পর্যন্ত লিখবে, লেখা তারপর দেখো এবং এই যে যেই মানটা থাকবে ওই মানটা থেকে এখানে যেই মানটা থাকবে ওই মানটা বিয়োগ করে দেবে। তাহলে ভাইয়া দেখো 23 অপেক্ষায় বড় এবং এই যে 311 পেয়েছি আমরা, 311 বিয়োগ কত 23 ইজ ইকুয়াল টু কত 288, এবং এই যে দ্বিতীয় মানটা আছে 419, এই 419 থেকেও সেম ভাবে 23টা বিয়োগ করে দেবে, এখানে পেয়েছি কত 396 এর সাধারণ গুণনীয়ক। তাহলে ভাইয়া এই বাংলাটা মুখস্থ করবে, শুধু এখানে মানটা যদি পরিবর্তন দিয়ে গণিত আসে পরীক্ষার সময় তোমরা মানটা শুধু পরিবর্তন করবে, সেম ভাবে লিখবে। তাহলে এতটুকু লেখার পরে তারপর আমরা কি গুণনীয়ক সমূহ, এখন কত গুণনীয়ক সমূহ, কারণ আমরা এই যে 311 থেকে 23 বিয়োগ করলে যেই মানটা পাবো 288, আবার 419 থেকে 23 বিয়োগ করলে যেই মানটা পাবো 396, এর কি গুণনীয়ক সমূহ বের করব, গুণনীয়ক সমূহ বের করে এর সেটটা নির্ণয় করব। তাহলে ভাইয়া দেখো এখানে আমরা লিখতে পারি, মনে করি 23 অপেক্ষা বড়, এই যে বলছে 23 অপেক্ষা বড়, এবং তাহলে কত মান পেয়েছি ভাইয়া 288 এর গুণনীয়ক সমূহের সেট ইজ ইকুয়াল টু এ। আমরা এই যে মনে করি 23 অপেক্ষায় বড় এবং এই যে মানটা পেয়েছি 288 এর গুণনীয়ক সমূহের সেট ধরেছি কি ভাইয়া এ। তাহলে ভাইয়া এখানে আমাদের কোনটার গুণনীয়ক বের করতে হবে 288, তাহলে এবং এখানে 288 ইজ ইকুয়াল টু, তাহলে ভাইয়া 288 এর গুণনীয়ক সমূহ যেই সেটগুলো আছে ওইগুলো আমরা লিখবো। তাহলে 288 এর গুণনীয়ক সমূহ হয়েছে কি, যেমন প্রথমে 1 দিয়ে যায় 1 ইন্টু 288, তারপরে আমরা 2 দিয়ে যাবে 144, তারপরে 3 দিয়ে 3 ইন্টু 96, তারপর 4 দিয়ে 4 ইন্টু 72, 6 দিয়ে 6 ইন্টু 48, 8 ইন্টু 36, তারপরে 9 দিয়ে যাবে 9 ইন্টু 32, তারপরে যাবে 12 ইন্টু 24, তারপরে যাবে 16 ইন্টু 18। তাহলে ভাইয়া 288 গুণনীয়ক সমূহ মানগুলো কি এই মানগুলো, মানে 288 ভিতরে এই মানগুলো যায়। তাহলে ভাইয়া এখন এখান থেকে আবার দেখো শর্ত বলছে কি 23 অপেক্ষায় বড়, মানে এই যে 23 অপেক্ষায় বড়, তাহলে 23 অপেক্ষায় বড় যেই মানগুলো আছে এই মানগুলো আমরা সেটে নিব। এখানে দেখো লেখছে কি 23 অপেক্ষায় বড় এবং 288 এর গুণনীয়ক সমূহের সেট এ। তাহলে আমরা এইটাকে এ সেট নির্ণয় করতে পারি, এ সেট দেই এ ইজ ইকুয়াল টু, এখন ভাইয়া এখানে 23 অপেক্ষায় বড় যেই মানগুলো আছে সেই মানগুলো আমরা এখানে নিব। তাহলে দেখো 1 2 3 আর 16 18, এই 18 পর্যন্ত আমাদের মানগুলো নিতে পারবো না, কারণ 18 আছে কি 23 এর চেয়ে নিচে, কিন্তু আমাদের শর্ত আছে কি 23 এর বড় যেই মানগুলো পাবো ওই মানগুলো নিতে পারবো। তাহলে আমাদের 23 এর বড় 24, এই 24 থেকে উপরে যে মানগুলো আছে এই মানগুলো আমাদের সেটে নিতে হবে। তাহলে এখানে লিখতে পারি 24 32 36 48 72 96 144 288। তাহলে ভাইয়া এই মানগুলো আমরা কি এর সেটে নির্ণয় করতে পারছি। এখন দেখো আমাদের এই যে 288 এর গুণনীয়ক বের করা হয়েছে। এখন আমাদের পরবর্তীতে আবার লিখতে পারি কি, মনে করি আবার 23 অপেক্ষায় বড়, এই সেম লাইনটা ভাইয়া এই যে সেম লাইনটা আমরা লিখবো। তাহলে সেম লাইনটা আমরা এখানে লিখি, দেখো আবার 23 অপেক্ষা বড় এবং কত 396 এর গুণনের সমূহের সেট। আমরা ভাইয়া এখানে এ ধরছি, এখানে আমরা বি ধরি। তাহলে 23 অপেক্ষায় বড় এবং 396 এর গুণনীয়ক সমূহের সেট কি আমরা ভাইয়া বি ধরেছি। এখন দেখো বি ধরলে আবার সেম ভাবে এখানে কত নিয়ে আমরা করব, এই 396 এর গুণনীয়ক সমূহ বের করব। এখানে 396 এর গুণনীয়ক সমূহ ইজ ইকুয়াল টু, তাহলে প্রথমে একবার দিয়ে যায় 1 ইন্টু 396, তারপরে আমরা 2 দিয়ে নিব 2 ইন্টু 198, 3 দিয়ে নিব 132, 4 দিয়ে হবে 99, 6 দিয়ে হবে 66, 9 দিয়ে হবে 44, 11 দিয়ে হবে 36,
12 দিয়ে 33, 18 দিয়ে 22। তাহলে ভাইয়া এই মানগুলো আমাদের কি 396 এর গুণনীয়ক সময় এই মানগুলো। এখন ভাইয়া এখানে প্রথমটার মতো শর্ত কি 23 অপেক্ষায় বড় হতে হবে, 23 অপেক্ষায় ছোট মানগুলো আমরা নিতে পারবো না। তাহলে ভাই 23 অপেক্ষায় বড় এই যে এই থেকে উপরের মানগুলো হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি v is equal to 33, 36, 44, 66, 99, 132, 198, 396। তাহলে ভাই এই মানগুলো আমরা কি এতে পেয়েছি এই মানগুলো এবং বিতে পেয়েছি এই মানগুলো। এখন ভাই আমাদের যেহেতু জায়গা সংকট, তাই আমরা এটাকে কি করব ভাইয়া, সেট নির্ণয় করব। এই এখন আমাদের সেট মানে দুটোর মানটা বের হয়েছে, এখন আমাদের এখান থেকে কি ভাইয়া সেট নির্ণয় করতে হবে। সেট নির্ণয় কেমন ভাইয়া, দেখো এখানে সেট নির্ণয় মানে অর্থাৎ এ সেট ভি এটা নির্ণয় করব। তাহলে এ সেট ভিটা যদি আমরা নির্ণয় করি, তোমরা ভিন্নভাবে আরো লাইন করে লিখতে পারো, কিন্তু বুঝা কিন্তু আমি সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমাদের কি সেটটা নির্ণয় করতে হবে, সেটটা। এখন সেটের শর্ত কি ভাইয়া, যে উভয় পক্ষ থেকে দোনো মান যায়, উভয় পক্ষে মানে দোনো মান আছে এমন মান। তাহলে দেখো এখানে আছে কি 24, এখানে 24 আছে, এখানে 24 নাই, 32 আছে, এখানেও 32 নাই, এখানে 36 আছে, এখানে 36 আছে। তাহলে আমরা এখানে 36টা নিতে পারি, 36। তারপর এখানে 48, এখানে 48 নাই, এখানে 72, এখানে 72 নাই, এখানে 96, এখানে 96 নাই, এখানে 144, এখানে 144 নাই, এখানে 288, কিন্তু এখানে 288 নাই। তাহলে ভাইয়া এখানে আমাদের মানটা হবে কি, এ সেট বি মান হইছে সেট, এটাই লিখতে পারি অতএব নির্ণয় সেট 36। এটা আমাদের অ্যান্সার। তো ভাইয়া এই টাইপের যত গণিত আছে তোমরা এভাবে, এই একটা নিয়ম আমি দেখিয়ে দিয়েছি, এই একটা নিয়মে যদি করো তাহলে ভাইয়া সব অ্যান্সার একই আসবে, শুধু মানটা পরিবর্তন করবে এবং এই বাংলা লেখাটা তোমরা মনে রাখবে, মুখস্থ করে ফেলবে। তাহলে ভাই এই টপিকটা শেষ, আমাদের এখন পরবর্তী টপিকে চলে যাই। তো ভাই এবার আমাদের টপিক হলো উদাহরণ 14। দেখো পাঠ্য বই উদাহরণ 14তে বলছে কি 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 88, ভাইয়া এখানে ইংরেজিতে লেখা 88 জন বাংলায়। তাহলে বাংলায় পেয়েছি কতজন ভাইয়া, 88 জন, এবং 80 জন গণিতে এবং 70 জন উভয় বিষয় পাশ করেছেন। বেলশিটের সাহায্যে তথ্যগুলো প্রকাশ করো এবং কতজন শিক্ষার্থী উভয় বিষয় ফেল করেছে তা নির্ণয় করো। তাহলে ভাই এখানে দুইটা জিনিস নির্ণয় করতে হবে, একটা হলো বেলশিটের সাহায্যে এই তথ্যগুলোকে প্রকাশ করব এবং আরেকটা হলো কি ফেল সংখ্যা বের করব, কিন্তু এখানে পাশের সংখ্যা দেওয়া আছে। তাহলে ভাই এটা আমাদের বাংলা কিছু লেখা আছে, এই লেখাটি মুখস্থ এবং যেই লেখাগুলো আমি লিখে দিয়েছি সেম ভাবে করবা, শুধু এখানে মানটা পরিবর্তন করবা ভাইয়া। তাহলে এই টাইপের সব গণিত তুমি করতে পারবা। দেখো তাইলে প্রথমে বেলসিতে আয়তাকার ক্ষেত্রটির 100 জন শিক্ষার্থীদের সেট, এই যে 100 জন শিক্ষার্থীদের সেট আমরা কি ধারা প্রকাশ করছি, সার্বিক সেট ধারা প্রকাশ করেছি। এবং বাংলা ও গণিতে 5 শিক্ষার্থীদের সেট যথাক্রমে পি ও এম। তাহলে এটা হলো কি আমাদের বাংলার জন্য আমরা ভি এবং গণিতের জন্য ম্যাথমেটিক্স এম ধারা নির্দেশ করে। ফলে ভেনচিত্রটি 4টি নিচের সেট বিভক্ত হয়েছে যাদের পি কিউ আর এফ, এই যে পি, এই বি কে আমরা পি ধারা প্রকাশ করছি। এখানে কিউ মানে উভয় বিষয়ের ক্ষেত্রে যেহেতু বলেছে আমরা সংযোগ করেছি, এটা হচ্ছে কি কিউ এবং আর ধারা প্রকাশ করেছি। এবং এফ, এই যে এফ আমাদের ফের সংখ্যা, আমরা নিচে এফ ধারা মানে ভেনচিত্রের মাধ্যমে আমরা এটা প্রকাশ করেছি। তাহলে ধারা চিহ্নিত করা হলো। তাহলে ভাই এটা মূলত বাংলা লেখাটা আমরা এভাবে মানটা বসিয়েছি শুধু। তারপর দেখো এখানে উভয় বিষয় পাস, এই যে নিচে যেই লাইনগুলো লিখেছি সেম ভাবে তোমরা লিখবা, শুধু মানগুলো এবং সাবজেক্ট বিষয়গুলো যদি পরিবর্তন আসে পরীক্ষার সময় তোমরা সেগুলো পরিবর্তন করবা। দেখো এখানে লিখছি উভয় বিষয় পাস শিক্ষার্থীদের সেট, এই যে কিউ উভয় বিষয় ভাইয়া, উভয় বিষয় যে শিক্ষার্থীরা পাস করেছে আমরা এখানে কি করছি কিউ ধারা প্রকাশ করেছি, এই যে উভয় বিষয়কে এই কিউ যাতে সেট কিউ ইজ ইকুয়াল টু, তাহলে কিউ মানটা আমরা করি ভি আর এম এর সমন্বয়ে আমরা কিন্তু কিউ মানটা পাবো। তাইলে কিউ ইজ ইকুয়াল টু ভি সেট এম, যাদের সদস্য সংখ্যা কিন্তু কত ভাইয়া 70। এই যে উভয় বিষয় পাস করেছে কত 70 জন শিক্ষার্থী, এটা আমাদের কি উভয় বিষয় 70 জন। তাহলে কিউর মান কত ভাই, উভয় বিষয় 70, মানে উভয় বিষয় মানে কি বাংলা এবং গণিতে উভয় বিষয় পাস করেছে কত 70 জন শিক্ষার্থী। তাইলে দেখো এখন এই যে ভি মানে বাংলার ক্ষেত্রে আমরা এখানে ধরেছি কত পি, তাহলে অতএব পি শুধু বাংলায় পাস শিক্ষার্থীদের সেট, মানে শুধু বাংলায় যে শিক্ষার্থীরা পাস করেছে তাদের সেট, যার সংখ্যা এই দেখো বাংলায় পাস করেছে কত 88 জন। তাহলে এই যে বাংলায় পাস করেছে যেটা সংখ্যা এবং এটার সাথে যদি উভয় পাস করেছে বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের বাংলার পার্সেন্টেজ বেশ হয়ে যাবে, কতজন শিক্ষার্থী
পাস করেছে। তাইলে এই দেখো 88 থেকে আমরা কি করব, উভয় বিষয়ে যেটা পাস করেছে এটা বিয়োগ করব। তারপর এখানে আমাদের 18 জন শিক্ষার্থী কি করছে ভাইয়া, বাংলায়, শুধু বাংলায় পাস করেছে। তারপর দেখো সেম ভাবে আবার আর ধারা, এই যে আর ধারা আমরা গণিতের ক্ষেত্রে এটা, আর শুধু গণিতে পাস শিক্ষার্থীদের সেট যাদের সংখ্যা, শুধু গণিতে এই যে 80 জন শিক্ষার্থী গণিতে শুধু পাস করেছে, এই 80 জন থেকে ভাইয়া আমরা কি করব, উভয় বিষয়ে পাস করে 70 জন এটা বিয়োগ করে দিব। তখন আমাদের শিক্ষার্থী মানে 10 জন শিক্ষার্থী পাই। তাহলে আমাদের শুধু বাংলায় পেয়েছি কত, 18 জন, এবং শুধু গণিতে পেয়েছি কতজন, 10 জন। এখন দেখো পরে আমাদের কি পি সংযোগ সেট কিউ সংযোগ সেট আর ইজ ইকুয়াল টু বি সংযোগ সেট এম, এটা আমরা সেটের প্রকাশ করেছি। যে কোনো একটি বিষয় মানে যে কোনো একটা বিষয়, এজেন্ট বলছে উভয় বিষয় পাস, অথবা যে কোনো একটি বিষয় এবং উভয় বিষয় পাস শিক্ষার্থীদের সেট যাদের সংখ্যা, মানে যে কোনো একটি বিষয় মানে কি, যেমন বাংলায়, গণিতে এটা, আর এই যে উভয় বিষয় পাস শিক্ষার্থীদের সেট যাদের সংখ্যা, যাদের সংখ্যা কি ভাইয়া, এই যে 18 পেয়েছি কি বাংলায়, আর 19 পেয়েছি, ওই 10 পেয়েছি কি ভাইয়া গণিতে, এবং উভয় বিষয় পেয়েছি কত, এই যে 70, আমরা 70টা তিনটা যোগ করে দিব। তখন আমাদের কিন্তু এই 98 জন উভয় বিষয় মানে সবকটা বিষয় আমাদের কি করছে, 98 জন পাস করেছে ভাইয়া, এটা আমাদের কি পাস করেছে। তাইলে ভাইয়া এখন যদি 98 জন উভয় বিষয় মোট পাস করে, তাইলে আমাদের এখানে নির্ণয় করতে হবে ফেল করেছে কতজন, তা নির্ণয় করতে হবে। তাইলে ভাইয়া মোট পাস করেছে যতজন, তার থেকে যদি আমরা বিয়োগ করে দেই, মোট শিক্ষার্থী থেকে যদি আমরা ওই মানটা বিয়োগ করে দিই কতজন পাস করেছে, তাইলে আমাদের কিন্তু ফেলটা বের হয়ে যাবে। তাহলে ভাইয়া দেখো এফ ইজ ইকুয়াল টু উভয় বিষয় ফেল করা শিক্ষার্থীদের সেট যাদের সদস্য সংখ্যা কত ভাইয়া, যেমন 100 জন শিক্ষার্থীদের ভিতরে পার্সেন্টেজ 100 জনের থেকে আমরা এই যত পার্সেন্টেজ পাস করেছে উভয় বিষয় এবং একটি বিষয়, মোটটাকে আমরা কি করব, বিয়োগ করব। তাহলে ভাইয়া আমাদের এখানে রেজাল্ট চলে আসবে। তাহলে এখানে রেজাল্ট আসছে কত, 2। 100 থেকে আমরা এই যে 98 উভয় বিষয় এবং একটা বিষয় যে পাস করেছে মোট শিক্ষার্থী, তাদের বিয়োগ করলে আমাদের কিন্তু এখানে রেজাল্টটা চলে আসে। তাহলে ভাই এটা আমরা লিখবো কি, উভয় বিষয় ফেল করেছে 2 জন শিক্ষার্থী, এটা আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তারপরে যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবে, আমি আরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিব। তাহলে আমাদের এখান থেকে এই টপিক গুলো শেষ। তো ভাই এই টপিকের মাধ্যমে আমরা পর্ব 4 কমপ্লিট করেছি। তোমরা যারা পর্ব 1, 2, 3 দেখোনি, অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো ভাইয়া নেক্সট ভিডিও দেখার জন্য হলেও তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।